জয়েনিং তো বেশ স্লো মনে হচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে দিই, রাত হয়ে যাচ্ছে। আর আমি আসলে কি বলবো তোমাদের, এই সপ্তাহটা আমি যে কি পরিমাণ চাপের মধ্যে সময় কাটাচ্ছি, কালকে পর্যন্ত একটু বেশি ব্যস্ত আছি। আজকে বাসায় ঢুকেছি 1:45 বাজে, ঢুকে তাড়াহুড়ো করে সেকেন্ড ইয়ারের লিঙ্কটা দিয়েছি, তখন আমি ড্রেস চেঞ্জ করার সুযোগ পাইনি। লিঙ্কটা দিয়ে ওদেরকে লগ ইন করার সুযোগ দিয়ে তারপর হচ্ছে আমি হাত মুখ ধুতে গেছি। ভোরবেলায় চলে গেছি আজকে, অনেক কাজ ছিল। আমাদের আইকিউবিসি একটা ট্রেনিং ছিল, তারপরে মিটিং ছিল, ক্লাস ছিল 2টা, মানে সেরকম পরীক্ষার ডিউটি ছিল, মানে কি একটা দিন গেল আজকে। এ পর্যন্ত তো গতদিন আমি করিয়ে দিয়েছিলাম, আর তারপরে বলেছিলাম যে রিলেশন গুলো, যেমন ধরো এর আগে এলএক্স, এলওয়াই, এলওয়াই, এলজেড এগুলো করেছো, তো এখানেও জেএক্স, জেওয়াই, জেওয়াই, জেড, এইভাবে আমরা দেখতে পারি। এখন তোমরা আসলে তোমরা কি করেছো সেটা বলো, দেখেছো কিনা? এটাতে কোনো প্রবলেম নেই তো? ক্যালকুলেশন করেছিলে, মিলেছে? এটাতে কোনো সমস্যা নেই। তাহলে স্যার আমার একটু সমস্যা ছিল 110 পেজে। হ্যাঁ বলো। স্যার এই যে 3.56 যে ইয়েটা, ইকুয়েশনটা, এখানে এই যে 1 ডিভাইডেড sin থিটা, ডেল ডিভাইডেড ডেল থিটা, আর পাওয়ার হিসেবে s আছে। এই 1 ডিভাইডেড sin থিটাটা কার সাথে কাজ করা হয়েছে? এটা গতদিনের ভিডিওটা দেখেছো? আমি তো এটা ক্যালকুলেশন করে দিয়েছি, তুমি ভিডিওটা দেখোনি নাকি? আমি দিইনি ভিডিও? স্যার ভিডিও দিয়েছেন, আর ওইটা আমি মানে বুঝতে পারিনি। তুমি দেখো বাবা, আমার এমনিতে আজকে খুব টায়ার্ড লাগছে, এটা পুরা করিয়ে দিয়েছে আমি, দেখো একদম ক্যালকুলেশন করে দিয়েছে, ঠিক না শাহজাহান? এই ক্যালকুলেশনটা আমি করে দিয়েছি। স্যার হ্যাঁ, ও মনে হয় মিস করে। তুমি একটু দেখো বাবা, যদি সমস্যা হয় আমি আবার করাবো, অসুবিধা নেই। আমার পরিষ্কার মনে আছে, আমি এটা করিয়ে যে ধারাটা কিভাবে আসে এই পর্যন্ত, আমরা জেনারেল টার্ম একটা একটা করে করে, আমি শুধু এখান থেকে না, এখান থেকে দেখিয়েছিলাম যে যদি এটা সেকেন্ড অর্ডার হয় তাহলে এরকম হবে, থার্ড হলে এখানে 3 হলে এখানে 3 আসবে, এইভাবে করতে করতে যদি এখানে এস কম হয় তাহলে এখানে জে মাইনাস এস হবে। দেখো ভিডিওর মধ্যে আছে, তুমি দেখো, আমি এটা বোর্ডে ক্যালকুলেশন করে দিয়েছি। তারপরে যদি প্রবলেম হয় নেক্সট আগামী দিন জিজ্ঞেস করো, আমার অসুবিধা নেই। আরেকটা ছিল ইন্টু 1 ডিভাইডেড রুট 2 পাই ই টু দি পাওয়ার m ফাই, এটা হচ্ছে 3.58 নম্বর সমীকরণ। উপরের ই টু দি পাওয়ার i জে মাইনাস এস, জে মাইনাস এস এর মান হচ্ছে m ধরা হয়েছে, জন্য ই টু দি পাওয়ার i m ফাই ধরা মানে বসাছে আর কি। কিন্তু নিচের টার্মটা কি হলো এটা বুঝতে পারি। এটাও গতদিন একজন জিজ্ঞেস করেছিল, এটা আমি দেখিয়েছিলাম। এখানে রুট ওভার 1/4 পাই আছে না, আমি তো এখানে 2 নিয়েছি, তাহলে আর টোয়াইস পাই কোথায়? সেটা হচ্ছে এটা। আর ওইটা বুঝতে পারছি আমি, কিন্তু ওই যে নিচে 1 ডিভাইডেড জে স্কয়ার জে মাইনাস এস ডিভাইডেড 2, ওই জায়গাটা বুঝতে পারিনি। ওয়ান মাইনাস কত নম্বর সমীকরণে? 3.58।
এই জায়গাতে এটা জি স্যার। আর এই রিপ্লেসমেন্টের মাধ্যমে আসছে আর কি। ডেল বাই ডেল থিটার পরিবর্তে এটা, cos থিটার পরিবর্তে এটা, অর্থাৎ cos থিটা ইকুয়াল টু যাই ধরলে ডেল বাই ডেল থিটা ইকুয়াল টু এটা আসে। কথা বুঝছো? আমি ডেল বাই ডেল থিটা ও cos থিটা করলে সেটা আসবে হচ্ছে তোমার মাইনাস সাইন থিটা, তারপর আসবে তোমার ডেল যাই বাই কি বলে ডেল থিটা বাই ডেল যাই। বোথ সাইড থেকে তুমি শুধু অপারেটরটা নিলে তখন এটা থাকবে। এখন এইটা তুমি বসাও, এই ইকুয়েশনে বসাই, এই ইকুয়েশনে বসালে এইটা আমরা এই টার্মটা হুবহু ওখান থেকে এসে। আর একটা কথা আছে এখানে তোমাকে এটা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু এখানে লিজেন্ডার পলিনোমিয়ালস ব্যবহার করেছি এবং তোমার বেসেলস ফাংশন ব্যবহার করেছি, যেটা নিয়ে আমি গতদিন কথা বলেছিলাম। তুমি কি ছিলা ওই দিন ক্লাসে? জি স্যার ছিলাম। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাস পলিনোমিয়াল এখানে ওই স্ট্যান্ডার্ড সমীকরণ থেকে যেটা আমরা অ্যাপ্লাই করে বসাতে পারি। এখানে তো তোমার ওইটা ওই সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করে এটা দেখানোর কোনো প্রয়োজন নাই, কারণ তুমি ওগুলো আগে করে আসছো। ওখানে একটু নাহলে একটু কৌশলগত ভাবে এটা খেয়াল রাখার চেষ্টা করবো। আর কোনো সমস্যা আছে? জি না স্যার। এই বইগুলোতে সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে সিম্বলগত প্রবলেম আছে। সিম্বলগত প্রবলেমের জন্য আমরা শিক্ষকরাও মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই। আর তোমরা তো ছাত্র, তোমাদের তো সমস্যা হতে পারে। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের গুপ্ত কুমারের বইটা এক মিনিট আমি দেখি। উনি একটু ভিন্নভাবে করেছেন, যদিও সুবিধা নেই দেখছি। মনে করে দেখো। হ্যাঁ স্যার, দিয়েছেন স্যার এটা। এখান থেকে এরা রিলেশন গুলো লিখেছে যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্ট অফ অপারেটর স্ক্রিনটা আমরা করেছি, স্ক্রিনের রিলেশন গেল।
এই কৌণিক ভরবেগের যোগ এবং ক্লেভেজ গর্ডন সহগ তো এখানে আর কিছুই না। তাহলে আমরা এতটুকু জানি যে একটা সিস্টেমের টোটাল কৌণিক ভরবেগ হচ্ছে তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্প্রিং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কক্ষীয় কৌণিক ভরবেগ এবং একটু রেকর্ড করবো নাকি রেকর্ড করলে ভালো মনে হয়। আজকে মানে আমার গলা দিয়ে একদম অসুস্থ মানুষের মতো দুর্বল আওয়াজ বেরোচ্ছে তো, ঠিক আছে। না স্যার, সমস্যা নেই। এখন দেখো, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মাঝে মাঝে আসে। আর এই যে ক্লেভেজ গর্ডন কোএফিসিয়েন্টটা বলা হচ্ছে, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা, বিশেষ করে মেনি পার্টিকেল সিস্টেম যখন আমরা স্টাডি করি, বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স হিসেবে থিওরি হিসেবে পড়ছি, এর প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আমরা পাই মূলত নিউক্লিয়ার ফিজিক্স চ্যাপ্টারে। আমাদের এটা প্রায়শই এটা মানে নিউক্লিয়ার রিয়াকশন বা নিউক্লিয়ার ইন্টারেকশন যখন আমরা স্টাডি করি আমাদেরকে অ্যাপ্লাই করতে হয়। তো কেন প্রত্যেকটা এর মধ্যেই যখন কোন একটা পার্টিকেল আমরা ইন্ডিউস করি, তাই না, ইউজিং অ্যাক্সিলারেটর অথবা নিউট্রন সোর্স চার্জ পার্টিকেল হলো অ্যাক্সিলারেটরের মাধ্যমে আমরা করতে পারি, অ্যাক্সিলারেট করতে পারি। তো যাই হোক, এই পার্টিকেল যখন আমরা অ্যাপ্লাই করি তখন কিন্তু এখানে আলটিমেটলি কৌণিক ভরবেগের যে পারস্পরিক কৌণিক ভরবেগ মিলে সিস্টেমের কৌণিক ভরবেগের জন্য যে ধারণাটা আমরা পাই, সেটা কিন্তু ওই যে এখন আমরা যেটা পড়বো এরকম একটা বিষয়। আমরা এখানে প্রাথমিকভাবে আমরা দুটো সিস্টেম বিবেচনা করছি, নন ইন্টারেক্টিং বা অমিথস্ক্রিয় উপসিস্টেম 1 এবং 2 বিবেচনা করি, এবং আমরা ধরি যে এদের মোট কৌণিক ভরবেগ যথাক্রমে J1 এবং J2 এবং সিস্টেমের মোট কৌণিক ভরবেগ হচ্ছে J। আমি আবারও বলছি যে সিস্টেম দুইটার মধ্যে নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে না, তবে ওই ওদের ইন্ডিভিজুয়াল উপস্থিতির সমষ্টি হিসেবে আমরা ওই সিস্টেমটাকে আমরা বিবেচনা করছি। যেমন ধরো একটা নিউট্রনের মধ্যে একটা প্রোটন এবং একটা নিউট্রন রয়েছে, আমরা প্রোটনের ভরবেগটাকে আলাদা ধরছি, নিউট্রনটাকে আলাদা ধরছি। নিউট্রন স্টাডি করলে আমরা অবশ্যই তাদের দুজনে মিলে যে মিথস্ক্রিয়া বা ওখানে যে নিউক্লিয়ার ফোর্স কাজ করে, সেই কারণে পুরো ডিউটেরনটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত সেটা আমরা বিবেচনা করবো। এখানে কিন্তু আমরা এখানে মনে করি আমরা প্রোটন আর নিউট্রনটা আলাদাভাবে আমরা বিবেচনা করছি এবং দে আর নট ইন্টারেক্টিং। কারণ ইন্টারেক্টিং বলার মানে হচ্ছে মানে দুজন মিলে তখন উপসিস্টেম শব্দটা বলার সুযোগ থাকবে না। হ্যাঁ, তারা কম্বাইন্ড হয়ে জাস্ট একটাই সিস্টেম তারা ডিফাইন করবে। এই হিসাবটা থেকে আমরা একটু আপাতত দূরে থেকে আমরা বলছি যে ইন্ডিভিজুয়ালি দুজনেই যাদের মধ্যে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু তারা একটা সিস্টেমে অবস্থান করছে, তাদের স্বকীয়তা বজায় রেখে, এই কথাটা বলা হচ্ছে। এবং তাহলে প্রত্যেকের টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি আমরা J1 এবং J2 বলি, তাহলে ওই সিস্টেমের মোট কৌণিক ভরবেগ হবে J1 প্লাস J2। এবং বোল্ড লেটারে লেখার মানে হচ্ছে এটা ভেক্টর কোয়ান্টিটি বোঝাচ্ছি আমরা। এখন দেখো, J এর উপাংশগুলো J2 এর উপাংশ, J1 এর উপাংশগুলো J2 এর উপাংশগুলো বিনিময় হবে এবং প্রত্যেককে কৌণিক ভরবেগের মৌলিক সম্পর্কগুলো সিদ্ধ করে। এখন এইচ কাট এককে যদি আমরা বলি তাহলে কি দাঁড়াচ্ছে, ওটা ছিল তোমার কথা ছিল যে তোমার J ক্রস J ইজ ইকুয়াল টু I J বা এরকম রিলেশন ছিল। তাহলে আমরা J1 ক্রস J1 ইকুয়াল টু I J1, আসলে ওটা হচ্ছে I H কাট J হবে। তো এইচ কাট ইউনিটে যখন আমরা চলে গেলাম, তার মানে এইচ কাট ইকুয়াল টু একক ধরে নিয়েছি আমরা এখানে আমাদের বারবার এইচ কাট লেখার দায় থেকে বাঁচার জন্য। একইভাবে J2 ক্রস J2 ইকুয়াল টু I J2 এইভাবে আসছে। এখানে একটা বিষয় রয়েছে, ওদের কমিউটেশন রিলেশন রয়েছে। তো কমিউটেশন রিলেশনের কারণে আমরা মানে
যে তুমি যদি মনে করো স্যার এ ক্রস এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এখানে আই জে ওয়ান কি করে? তো এখানে যে কমিউটেশন রিলেশনটা রয়েছে, যেটা ওই ক্ষেত্রে ছিল না, আমাদের ওই ক্ষেত্রে ছিল না ভেক্টরের ক্ষেত্রে, কারণ এখানে জে এক্স জে ওয়াই আর জে ওয়াই জে এক্স এক কথা না, এটা তো অপারেটর। আমি তোমাদের একটু দেখাই, তাহলে বোধহয় তোমরা বুঝতে পারছো না স্যার কি বলছেন। নর্মালি দুটো ভেক্টরের ক্রস গুণফল হয় 0, আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটোই যে, কিন্তু তাদের ক্রস গুণফল 0 হচ্ছে না, এটা বরং ভিন্ন একটা কিছু আমাকে বোঝাচ্ছে। তাহলে এর মানেটা একটু দেখি আমি সেটা। মনে করো তোমার যে ইকুয়াল টু হচ্ছে যে ভেক্টর ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ইউনিট ভেক্টর আই। আবার ভুল করছো না, ওই আই মানে হচ্ছে স্কোয়ার রুট অফ -1, আর এই আই মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এবং এক্স অক্ষ বরাবর তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম রূপাংশ। মনে করো যে এক্স প্লাস একইভাবে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে, আর এই ক্যাপিটাল জে হচ্ছে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম ওয়াই কম্পোনেন্ট প্লাস কে জে জেড। বুঝা গেল? তুমি যখন জে ক্রস জে লিখছো, তখন তোমার আসছে কি আই জে কে জে এক্স জে ওয়াই জে জেড জে এক্স জে ওয়াই জে জেড। এই দুটো লাইন যেহেতু সেম, তাহলে ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু এটা এমনি 0 হয়ে যায়। বাট না, একটু জিনিস খেয়াল করো, এটা আমাদের করতে দিয়েছিলেন স্যার, এটা আপনার মনে হয়েছে স্যার? দেখিয়েছিলাম স্যার, এটা আপনাদের আমাদের করতে দিয়েছিলেন স্যার, আমরা করেছিলাম স্যার। জে ক্রস জে সমান সমান আই স্কয়ার জে। তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এটা বাদ দিলে থাকে জে ওয়াই জে জেড জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই। তারপরে যদি আমরা প্লাস নিই, এখানে প্লাস জে নিলে ডান দিক থেকে আসো, জে জেড জে এক্স মাইনাস জে এক্স জে জেড প্লাস এখানে কে নিলে এটা চলে গেল, তাহলে থাকবে জে এক্স জে ওয়াই মাইনাস জে ওয়াই জে এক্স। তাহলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মনে রাখতে হবে। তাহলে জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই, তার মানে হচ্ছে আই অফ জে ওয়াই জে জেড পারমিউটেশন প্লাস জে ইন্টু, একটু করে দিই সাকান, সবাই মনে করেনি, বুঝছো, জে জেড জে এক্স প্লাস কে ইন্টু জে এক্স জে ওয়াই। এখন এই আই হচ্ছে, এই রিলেশনের মানে হচ্ছে আই এইচ কাট জে জেড, সরি আই এইচ কাট জে এক্স, তার সঙ্গে ছিল আই প্লাস একইভাবে আই এইচ কাট জে জেড জে এক্স মানে জে ওয়াই, তার সঙ্গে ছিল জে প্লাস এখানে জে এক্স জে মানে জে জেড, তাহলে আই এইচ কাট জে জেড তার সঙ্গে ছিল কে। তাহলে এখানে আসছে আই এইচ কাট ইন্টু আই জে এক্স প্লাস জে 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 ওয়াই প্লাস কে জে জেড, তার মানে আই এইচ কাট জে, এখন আমরা এইচ কাট দিয়ে ভাগ করলে এইচ কাট ইকুয়াল টু 1 ধরলে জে ক্রস জে ইজ ইকুয়াল টু আই। ক্লিয়ার?
ইয়েস স্যার। তুমি দেখো, আমার মনে হয় অনেকেই উপকৃত হয়েছে এটা করে দেওয়াতে। ঠিক কিনা বলো, যারা যারা আছে? জি স্যার। স্যার এখানে এইজ কার্ডটা নিয়ে আসে আমি বুঝলাম না এটা। স্যার এখানে তো উপরে আয় সমান যে জিনিসগুলো বসেছেন স্যার, এগুলো তো সব মিল আছে। তার বিয়োগে কাটাকাটি হয়ে শূন্য হয়ে যায় না? এটাই তো কম্পারেটিভ রিলেশন আর নরমাল গুণনের তফাৎ তো এখানেই। জি জে স্যার। ওয়াই জে জেড মানে জে জেড জে ওয়াই নয়, কারণ এটা তো অপারেটর। জি স্যার। এখানে কাটবে না স্যার, না? না না, কাটবে না তো। আচ্ছা। এটা তো অপারেটর। জি স্যার। এখানে এইজ কার্ডটা কেন আসলো স্যার, এটা আমি বুঝতে পারি আচ্ছা। কিন্তু তুমি যে পিছনের লেকচার গুলো দেখলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবে। ভাই ক্লাস করছে আর Communication কি বেয়াদবি করো, হ্যাঁ? কমিউনিকেশন আমি স্যারের সাথে কথা বলছি, বিনিময় বেয়াদবি সম্পর্ক। করলে হবে? আমি আজকে পিডিএফটা আবার দিয়ে দিব না, তোমার হয়তো চ্যাপ্টারের শুরু থেকে একটু চোখ বুলাইলে এগুলো ক্লিয়ার হবে। জি স্যার, আমি ওই পূর্বের ক্লাসগুলো পাই নাই বা করা হয়নি তো এই কারণে হয়তো। হ্যাঁ হ্যাঁ, আমি আপাতত আজকে রাতে পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফ তো আগেও দেওয়া আছে মনে হয়, তবু তুমি নতুন জয়েন করেছো। জি স্যার। বাকিরা বুঝতে পেরেছো? স্যার ক্লাস নিতে, স্যারের সাথে আমি কথা বলছি আর তুমি তো কথা বলবো। বাকিদের কি অবস্থা? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে বসো। এই হচ্ছে লেসন, এবং দেখবি সুন্দর করে এটা আমি প্রমাণ উল্লেখ করে দিয়েছি তোমাদের। তাহলে জে ওয়ান ক্রস জে ওয়ান মানে আই জে ওয়ান, জে টু ক্রস জে টু মানে এইচ কার্ডটা লেখা হয়নি, বারবার এটা লেখা মানে এটা বিরক্তিকর, এই কারণে ওটাকে আমরা ধৈর্য রেখেছি। ফাইনালি ঠিকই লিখ। তাহলে আমি যদি জে ক্রস জে তার এক্স কম্পোনেন্ট বলি, তাহলে সেটা হবে আই জে এক্স কম্পোনেন্ট। একইভাবে ওয়াই হলে হবে আই জে ওয়াই কম্পোনেন্ট। একইভাবে যে জেড জেড হলে আই জে জেড কম্পোনেন্ট, এইভাবে আসবে। আবার আমরা যদি জে স্কোয়ার কে অপারেটর হিসেবে ধরি, তাহলে জে ইকুয়াল টু যেহেতু জে ওয়ান প্লাস জে টু, তাহলে জে স্কোয়ার অপারেটর মানে জে ওয়ান প্লাস জে টু হোল স্কোয়ার, এবং সেক্ষেত্রে রিলেশনটা হবে এমন। দেখা যায় যে কৌণিক ভরবেগ অপারেটরের সকল ধর্মে বিদ্যমান। যেমন জে ওয়ান কোন কণার কক্ষীয় কৌণিক ভরবেগ এল নির্দেশ করলে জে টু তার অন্তর্নিহিত স্পিন কৌণিক ভরবেগ এস নির্দেশ করতে পারে। অথবা জে ওয়ান ও জে টু যথাক্রমে স্পিন কণার কক্ষীয় কৌণিক ভরবেগ এল ওয়ান এবং এল টু নির্দেশ করতে পারে। অথবা জে ওয়ান ও জে টু যথাক্রমে অর্ধ স্পিন কণার স্পিন কৌণিক ভরবেগ এস ওয়ান এবং এস টু নির্দেশ করতে পারে, এবং এরা সকলে ভেক্টর সমষ্টি শর্ত মেনে চলে। দ্যাট মিনস এত কথা জটিল করার দরকার কি? কথা হচ্ছে আমি যদি যেটাকে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হিসেবে ধরি, ওখানে যদি অরবিটাল অংশ নাও থাকে তবুও এটা সব ধর্ম স্যাটিসফাই করবে। যদি স্পিন অংশ না থাকে তবুও সে অরবিটাল দিয়ে স্যাটিসফাই করবে। মোটামুটি কথা হচ্ছে, আবার যদি দুটোও থাকে তাহলে দুটো মিলেই সে স্যাটিসফাই করবে। এই কথার মানে হচ্ছে তাই। এখন আমরা যে স্কোয়ার এবং যে জন্য যে রিলেশন গুলো পরে পড়ে এসেছি, মনে করে দেখো, জে স্কোয়ার এবং জে জেড এর রিলেশন পড়ে আসছে, তাহলে আমরা এখানে জে ওয়ান স্কোয়ার এবং জে ওয়ান জেড এর রিলেশন যদি করি, সে আগের সব কন্ডিশন স্যাটিসফাই করবে। এবং একইভাবে জে টু স্কোয়ার এবং জে টু জেড যদি আমি নিই, তারাও একই রকম ভাবে সব কন্ডিশন স্যাটিসফাই করে আসবে। তারা ঠিকই পড়বে, আমরা যে ভ্যালু গুলো বের করেছিলাম একইভাবে সেই ভ্যালু গুলো সে আমাকে দিবে, আইগেন ভ্যালু গুলো দিবে। অর্থাৎ আমরা ব্র্যাকেটে যে রিলেশন ওখানে আমরা ইউজ করেছি সেই সেম রিলেশন এখানেও প্রযোজ্য। তার মানে আমি যদি মার্জ করে ফেলি জে ওয়ান জে টু এম ওয়ান এম টু, তাহলে দ্যাট উইল বি দ্য প্রোডাক্ট অফ টু কেট আইগেন কেট জে ওয়ান এম ওয়ান কেট ইন্টু জে টু এম টু কেট। এটাকে আমরা মার্জ করে একসাথে লিখতে পারি, দে উইল রিপ্রেজেন্ট এ সিঙ্গেল স্টেট। এই কথাটা বলা হচ্ছে আর কি। আর এখানে যে রিলেশন গুলো আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটা রিলেশন আমরা পিছনে প্রমাণ করে আসতে পারি। এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের
এই যে ওর চেয়ে আরো বেশি করেছি আমরা, কারণ আমরা তো রাইজিং লোয়ারিং অপারেটর পর্যন্ত করে আসছি। দেখো, যে দেখো প্রত্যেকটা আইগেনকে জে স্কোয়ার জে মাইনাস জে জেড জে মাইনাস, তারপরে জে স্কোয়ার জে জেড দেখা যাচ্ছে শাখান। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। তাহলে একটু দয়া করে কাগজ কলম ধরো, কাগজ কলম ধরে আর একটু নিজেরা একটু হাল চাষ করো। দেখো স্যারটা দুদিন ধরে পড়িয়েই যাচ্ছেন একটা না একই ধরনের জিনিস, আজকে একটু পড়ালেন, এবার দেখে আমরা কি করতে পারি। আমি এটার পিডিএফ তো দেওয়া আছে মনে হয়। মকসুদ আলী স্যারের বইয়ের পিডিএফটা দেওয়া আছে। এটা মনে হয় দেওয়া নাই স্যার, এটা সব বই আছে তো স্যার। ওটা না তাহলে আমি দুটোই পাঠাই দিই তোমাদেরকে, দুটোই দিয়ে দিই তাহলে। আমাদের কিন্তু এখন এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট টপিকই হচ্ছে এটা, এবং আমি চাচ্ছি যে তোমরা একটু কাগজ কলমটা ধরো। শুধু স্যারের কারণ এখানে এমন কোনো মহাভারত নতুন করে দেওয়া নেই যে আমি তোমাদেরকে পড়াইনি বা যে কৌশলটা তুমি মানে বুঝো না, মানে এমন কোনো সিম্বল বা এমন কোনো টেকনিক এখানে অ্যাপ্লাই করা হয়নি যার সিকোয়েন্স অথবা অর্থ বুঝতে তোমার অসুবিধা হবে, এরকম কোনো টেকনিক বা, আর এই যে প্রথমে যেটা একটু কনফিউশন ছিল সেটা আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে। স্যার এখানে আমার একটু কনফিউশন ছিল স্যার। বলো স্যার যদি একটু উপরে যেতেন স্যার। স্যার ওই যে জে ক্রস জে ব্র্যাকেট এক্স সমান সমান জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই, স্যার এইটা মানে স্যার আমরা কোন ইয়া থেকে দেখলাম স্যার? এবং স্যার এইখান থেকে স্যার ওই যে জে ক্রস জে ব্র্যাকেট এক্স সমান সমান হচ্ছে জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই, স্যার এটা কি মানে কমিউনিকেশন ইয়া? স্যার স্যার একটু মানে দেখো, যে ক্রস যে এক্স উপাংশ হচ্ছে এটা, যে ক্রস যে ওয়াই উপাংশ হচ্ছে এটা, হ্যাঁ স্যার। জি স্যার। যে ক্রস যে জেড উপাংশ হচ্ছে এটা। জি স্যার। যে ক্রস যে এক্স উপাংশ যদি এটা হয়, তার মানে হচ্ছে আমি যদি লিখি যে ক্রস জে এট এক্স উপাংশ, তাহলে আমাকে লিখতে হবে আই ইনটু জে ওয়াই জে জেড এর কমিউটেশন রিলেশন। ওরা তো তাই লিখেছে। ও না স্যার, এখানে তো ওরা স্যার ওই ডিরেক্ট, ও হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, ওই যে এক্সটা দ্বারা স্যার উপাংশ বোঝাচ্ছে, এক্স উপাংশ বোঝাচ্ছে। মানে এক্স আই এক্স লিখেছি না আমি? হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি স্যার। এক্স থাকলে ওটা থাকবে না, এক্স এর গুলো বাদ যাবে, যা ওই এক্স ওয়াই আর জেড গুলো থাকবে, এটাই মনে হয়। এটার মানেই তো হচ্ছে এটা। স্যার বুঝতে পারছি স্যার। তার পরবর্তীতে স্যার যে 1y প্লাস যে 2y, স্যার এটা আমি আসলে কি বুঝল স্যার? তুমি যদি এটা বুঝো তাহলে তো কম্বিনেশনটা বুঝবে না কেন? তুমি যদি যে কোনো একজন যে এর জন্য বুঝো তাহলে জে ওয়ান এর জন্য বুঝতে পারবে, তারপরে যে জে ওয়ান প্লাস জে টু হয় তাহলে জে ওয়ান প্লাস জে টু এর জন্য ঠিক ওইভাবে জে ওয়ান এর উপাংশ জে ওয়ান এর মতো আসবে, জে টুটা জে টু এর মতো আসবে। কেন বুঝবে না? এই যেমন জে ক্রস জে, যদি জে ওয়ান ক্রস জে ওয়ান হতো, এক্স কম্পোনেন্ট হতো আই, এক্স কম্পোনেন্ট হতো এটা, এক্স কম্পোনেন্ট হতো জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই, মানে এটা হচ্ছে জাস্ট কম্পোনেন্টের ভ্যালুটা, ভেক্টর ভেক্টর বোঝাইনি আমরা, যে এক্স কম্পোনেন্টের ভ্যালু বোঝাচ্ছি। তাহলে সেটা হতো জে ওয়াই জে জেড মাইনাস জে জেড জে ওয়াই, যেটা আমরা দেখলাম। এখন জে ওয়াই মানে হচ্ছে ওয়ান এবং টু দুজনের ওয়াই কম্পোনেন্টের যোগফল, অর্থাৎ জে ওয়ান ওয়াই প্লাস জে টু ওয়াই। জে জেড মানে ওয়ান এবং টু দুজনের জেড কম্পোনেন্টের যোগফল মাইনাস জে জেড মানে দুজনের জেড কম্পোনেন্টের যোগফল ইনটু। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। থ্যাংক ইউ স্যার। আর কোনো সমস্যা?
জি না স্যার, এইটুকু স্যার সমস্যা। আমি আশা করি এটাতে আর সমস্যা হবে না, তোমাদের কারোরই সমস্যা হবে না। আর যতবার আটকে যাবো পিছনে আমার ভিডিও গুলো দেখবা বা কথাগুলো শুনবা, লজিক গুলো শুনবা, তাহলে আবার ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে ডট গুণন। ডট গুণন মানে এক্স এক্স বিএক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড। এ মানে জে ওয়ান, বি মানে জে টু, তাহলে এক্স বিএক্স এ ওয়াই বি ওয়াই জেড শেষ। ঠিক আছে? জি স্যার। তাহলে একটু দেখো তোমরা, এ পর্যন্ত ক্লিয়ার করে রাখো, তাহলে আশা করি পরে যা আছে এটা একদিনে টান দিলে শেষ হয়ে যাবে। মানে এগুলো হচ্ছে জাস্ট রিলেশন গুলো বসিয়ে ক্যালকুলেশন গুলো করার কিছু নাই, নতুন কিছু নাই। ঠিক আছে? ঠিক আছে স্যার। আর পলির বর্জন নীতিটা এটা পরীক্ষাতে আসে কিনা আমি শিওর না, যদি আসে তাহলে একটু আলোচনা করবো, নাহলে পলি ম্যাট্রিক্স যেটা আছে ম্যাট্রিক্সটা আমি দেখবো, এটা মাঝে মাঝে আসে, তারপরে হয়ে গেল। আর ধরো দোকানের লেকচার লাগবে, কি হবে? তাহলে আমি পিডিএফ দুটো পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ? অনেকের কাছে হয়তো বইও নাই। জি স্যার। ভালো থেকো সবাই। খুব একদম এক্সস্টেড অবস্থায় চেষ্টা করলাম যে ক্লাসটা যাতে মিস না হয়, কতদিন মিস হয়েছে। ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থেকো, একটু দেখো প্রিভিয়াস ভিডিও গুলো একটু দেখো। আর একটু বলবা যারা নতুন জয়েন করছে তাদেরকে আমি ভিডিও গুলো প্রোভাইড করবো। জি স্যার। রাখলাম তাহলে, শুভরাত্রি। ঠিক আছে স্যার, শুভরাত্রি। স্যার। শুভরাত্রি স্যার। সবাই ভালো থেকো।